আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম। আমার বয়স ২০ বছর। আমি দেখতে সুন্দরী ছিলাম। আমি যে বাড়িতে কাজ করতাম, সেই বাড়িতে একটা ছেলে ছিল। তার নাম স্বপন। সে ইন্টারে পড়ত। একদিন সেই ছেলেটি আমার কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে। তারপর আমার সাথে যা ঘটেছিল, সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দিবে। প্রায় ৩.৫ বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে। তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হল সে পরিবারসহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে। হুট করে নতুন কাজে মহিলা কোথায় পাবে, এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন ৮০% মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে। বাসাবাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মুর টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়, তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথা মতো একদিন মাত্র ২০-২৫ বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন। এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়। এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন ঝগড়া করে। তাই সে চলে এসেছে। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে। আর দুটো বাসাবাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। ১ তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগল। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে। আমরা নানান রকম প্রশ্ন করার পরেও সে কিচ্ছুই বলেনি। এরপর থেকে প্রায়ই দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগল। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট, সেহেতু মাঝে মধ্যে আনতেই পারি। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই। দেশের বাড়ি বরিশাল। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসত। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিচে শুইয়ে এসে আমাদের রান্নাঘরে বসল। আম্মু রান্না করছিল। আমি আম্মুকে সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেড় বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সবকিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সবকিছু বর্ণনা করলাম। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় ২ ভাইয়ের একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাগটি ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসত। শিক্ষকরা বাবা মায়েকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাবার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সব সময় এটা সেটা উপহার দিত। এ কথা সে বুঝতে পেরে আর দেরি করেনি। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি। তার আচার আচরণ ভালো ছিল না। তার সাথে আমার ৬ মাস সংসার ঠিক ছিল। এক পর্যায়ে তার কাছ থেকে আমি অবহেলা পেতে থাকি। আমাকে সে কোনো মূল্য দেয় না। আগের মতো সম্মান করে না। তার মিষ্টি কথা, টাকা খরচ, ওহন আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম না, তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দেব। কিন্তু তার আর আমার কপালে ছিল না। তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত। সে আমার কোনো কথাই শুনত না। শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না। আমার এক ছেলে সন্তান ছিল। আমি তাকে নিয়ে এ বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য। আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম।
বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। বাবা বর্তমান অসুস্থ। আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই। যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। এখন বাবাকে দেখাশোনা, আমার খরচ করার মতো কোনো পয়সা নেই। আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি। আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল। এই মেয়েটাকে এভাবে সে ফাঁকি দিতে পারল? এত সুন্দর একজন মহিলা, তার কথায় বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক। আর এই মহিলাটাকে সে এভাবে ঠকাতে পারল? যাই হোক, কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল 6টায় আসে আর রাত 8টায় চলে যায়। আমি স্বপন, আমার বয়স 22। আমি এবার ইন্টারে পড়ি। কাজের মহিলাটি আমার সময়মতো চা বানিয়ে দেয়, কাপড় চোপড় ধোয়ায়, খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি। এই মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মায়া হতো। তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত। একদিন কাজের মেয়েটি আমায় বলল, স্যার, এ মাস শেষ হতে আরও 5 দিন বাকি, কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল, কারণ বাবা খুবই অসুস্থ। বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। তাই যদি আজ 200 টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কাজের মহিলাকে নিয়ে একটা রিকশায় করে বাজারে গেলাম। ওষুধ ফার্মেসি থেকে তার বাবার জন্য ওষুধ কিনে দিলাম। আর তাদের জন্য 2 কেজি গরুর মাংস কিনে দিলাম। আর 1000 টাকা তার হাতে ধরিয়ে দিলাম। নাও, এটা খরচ করো। কাজের মহিলাটি তখন আমায় বলল, এত বাজার দিলেন, আমার এত কিছু লাগবে না, শুধু ওষুধ দিলেই হবে বাবার জন্য। মহিলাটি ভেবেছিল হয়তো তার বেতন থেকে আমি টাকাগুলো কেটে দিব। মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না। আমি বললাম, আরে রাখুন সবগুলো, আমি এটা আপনাকে এ মাসে বোনাস দিলাম, আপনার বেতন ঠিকই আপনি পাবেন। কাজের মহিলাটি অবাক হয়ে বলল, দেখুন, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? সে বলল, আরে, আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি কি তাকে দেখতাম না? কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হলো, ছেলেটি আমায় এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি? আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগল। যাই হোক, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম। পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম, তখন বাসার ছেলেটি, মানে আমি যাকে স্যার বলে ডাকি, তার নাম স্বপন, সে আমায় তার রুমে ডাকল এবং বলল, আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি নিয়ে আসছি। স্বপন তখন আমায় বলল, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমায় নাম ধরে ডাকবেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম। তারপর চা নিয়ে আসলাম। চাটা খেয়ে সে আমার খুব প্রশংসা করল, আপনার হাতের চা অনেক ভালো হয়। আমি তার এই কথাটি শুনেও কিছুটা আশ্চর্য হলাম, কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে, আমার কি লাগবে না লাগবে সব কিছুই দেখাশোনা করছে। একদিন স্বপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে, কিন্তু স্বপন যাবে না, কারণ তার নাকি সামনে পরীক্ষা। আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন। তাদের আসতে নাকি 1 সপ্তাহ সময় লাগবে। আর তাও বলে গেলেন, আপনি এই 1 সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন আর রাতেও এই বাড়িতে থাকবেন। আমার কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আর তাই বাধ্য হয়ে আমার 1 সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য, কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ, তারপর বাবার ওষুধের খরচ কেন দিল। পরের দিন তার মা বাবা চলে গেল ঢাকার উদ্দেশ্যে। এখন বাড়িতে আমি আর ও কাজের মহিলাটি। এত বড় বাড়ি, আর সেই বাড়িতে শুধু 2 জন মানুষ। আমার কেমন জানি একটা ভয় কাজ করছিল। স্বপন বাথরুমে স্নান করছিল, তখন আমায় ডাক দিয়ে বলল, বুয়া, আমি তোমায় ডাকছি, আমার কথা শুনতে পাওনি তুমি? আমি বললাম, বলুন স্যার। তখন সে বলল, তোয়ালেটা নিয়ে যেতে। আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে চলে আসলাম। আমি ভাবলাম অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে ডাকে নাই, আজ কেন ডাকল? স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হলো। রাতের খাবার দিতে গেলাম স্বপনের রুমে। স্বপন তখন আমায় বলল, আমি একটা কথা বলতে চাই, কথাটি শুনে যান। আমি বললাম, কি স্যার, বলুন। সে তখন বলল, দেখুন, মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম, আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই, তাই বলছিলাম। আমি তার কথা বুঝতে পারলাম, কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমোতে। স্বপন তার রুমেই ঘুমায় একা একা, অথচ আজ বলছি সে একা থাকতে ভয় পায়। স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি। আমি তখন বলেছিলাম, দেখুন, আমি তো আপনার পাশের রুমে ঘুমাই, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিয়ে আসব। দেখলাম স্বপনের মুখটা কিছুটা কালো হয়ে গেল। স্বপন বলল, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল।
সে আমাকে টাকা দিল কেন? আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সে আমাকে ৫,০০০ টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখো। আমি বললাম, এত টাকা আমাকে কেন দিবেন? সে বলল, আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্য। কেন দেবেন আমায় এত টাকা? স্বপন বলল, এমনিতেই দিলাম তোমার বাবার জন্য। আমি বলেছিলাম, আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে। সে বলল, আরে আপনি কি বলছেন? আমার আবার কি স্বার্থ? কাজের মহিলাটি বলল, এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আরে আপনি টাকাগুলো রাখেন তো। কাজের মহিলাটি বলল, আমি মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাই, কিন্তু কারো দয়া আমার পছন্দ না। আপনার টাকা আপনার হাতেই রাখুন। স্বপনের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি তাকে তার বাবার জন্য ওষুধ কেনার টাকা দিলাম, আর সে কিনা আমাকে সন্দেহ করেছে। স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না। একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম,